আজ বিশ্ব ঐতিহ্য দিবস। বিশ্ব ঐতিহ্য দিবস কথাটি বললে একটু অপরিচিত লাগে। আমার মনে হয় ওয়ার্ল্ড হেরিটেজ ডে বললে আমরা খুব তাড়াতাড়ি চিনতে পারি শব্দটা। আর হেরিটেজ কথাটার সঙ্গে এখন তো আমরা ভীষণভাবে জড়িয়ে পড়েছি, যবে থেকে আমাদের দুর্গাপুজো বিশ্ব ঐতিহ্যের খাতায় নাম লিখিয়েছে। এইরকম একটি দিনে আকাশবাণীর মতো এরকম একটি ঐতিহ্যমণ্ডিত বাড়িতে বসে সেই দিবসকে পালন করার সুযোগ হয়েছে, এবং সুযোগ হয়েছে এমন একজন মানুষকে আজকে অতিথি হিসেবে পাওয়ার, যিনি এই ঐতিহ্যশালী বা ঐতিহ্যপূর্ণ কিছু বস্তু নিয়ে কাজ করে থাকেন। আমরা সাধারণত সংগ্রাহক বলে থাকি যাদেরকে, যারা বিভিন্ন পুরনো জিনিস যত্ন সহকারে নিজের সংগ্রহে আনেন এবং আমাদের কাছে সেই বিভিন্ন ধরনের ঐতিহ্যমণ্ডিত বস্তুগুলো আমাদের দেখানোর জন্য প্রদর্শনের আয়োজন করেন, যার মাধ্যমে আমরা এগুলো দেখতে পাই। তিনি কলকাতা কথকতার সম্পাদক চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি দীর্ঘদিন ধরে এই কাজ করছেন। প্রথমে তাঁকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার দাদা, আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। এরকম একটি দিনে আপনাকে পেয়েছি, সেই জন্য আপনার কাছ থেকে অনেক কিছু জেনে নেব, যেগুলো আমরা সাধারণ মানুষরা জানি না বা ভুল জানি। প্রথমেই বলি, যেমন ধরুন সত্যজিৎ রায়ের গল্পে টিন্টোরেটোর যিশুতে যে ছবি ঘিরে গল্পটা গড়ে উঠল, সেটাও হয়তো একটা ঐতিহ্য। আবার জয়বাবা ফেলুনাতে সিংহর মুখের মধ্যে থেকে যে মূর্তিটি বেরোলো, এটাও একটা ঐতিহ্য। আমরা মনে করি, আমাদের সাধারণ মানুষের কাছে এরকম মনে হয় এগুলো খুব মূল্যবান জিনিস, এগুলো ঐতিহ্য বহন করছে হয়তো। প্রথমে জানতে চাইবো আপনার কাছ থেকে যে এই যে আপনি কাজটি করছেন, এই কাজের আগ্রহ কিভাবে হলো বা কবে থেকে ভাবলেন যে এরকম একটি কাজ আপনি করবেন? প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের। আজকের এই বিশেষ দিনে ঐতিহ্যবাহী ভবনে আমি বসে আছি। এখানেও অনেক ইতিহাস আমার। যখন এখানে আমার যুবক বয়সে এখানে যুববাণীতে প্রচুর অনুষ্ঠান করেছি, তারপরেও করেছি। যে ব্যাপারটা আপনি বললেন যে আগ্রহ কিভাবে জন্মালো, আপনি একটা ছোট্ট কথা বললেন যে জয়বাবা ফেলুনাথের সিংহের মূর্তি। আমি জয়বাবা ফেলুনাথেই যাই, কারণ আমার পিতৃদেব একজন বিস্ময়কর মানুষ। তিনি পরবর্তীতে চলচ্চিত্রে আসেন এবং জয়বাবা ফেলুনাথে ক্যাপ্টেন্স পার্কের দাদু যিনি ছিলেন, যার আসল গণেশ ছিল, তিনি আমার পিতৃদেব বিমলচন্দ্র চট্টোপাধ্যায়। বাবার যখন 100 বছর হয়, 1912 সালে বাবা জন্মেছিলেন, 2012-তে গোর্কি সদনে আমি দুদিন ধরে বাবার ওপর একটা অনুষ্ঠান করি। আমি ছোটবেলা থেকে দেখেছি বাবা সব কিছু জিনিস সংগ্রহ করতেন, মানে সংগ্রাহক হিসেবে ছিলেন। তাদের বইয়ের একটা বিরাট আধার ছিল, তার জিনিসপত্র, পুরনো জিনিসপত্র, পোর্সিলিন থেকে আরম্ভ করে সব কিছু। সব থেকে বিস্ময়কর যেটা, যে বাড়িতে যে ঠোঙা আসতো, সে ঠোঙা উনি ফেলতেন না, ঠোঙাগুলো পড়তেন, তার মধ্যে থেকে অনেক কিছু রেখে দিতেন। তা 2012 সালে যখন বাবার ওপরে আমি এই প্রদর্শনীটা করি এবং অনুষ্ঠান করি দুদিন ধরে, তখন বাবার সমস্ত সংগ্রহগুলো আমি সেখানে প্রদর্শিত করেছিলাম। করার পর তারপরে আমার মনে হলো যে আরে এই জিনিসগুলো নিয়ে তো আমি এতদিন ভাবিনি, এগুলো তো আমার একটা ভাবার বিষয়। বাবা যেগুলো রেখে গেছেন সেগুলো রক্ষা করা তো আমার একটা কর্তব্য। তো আমি নিজে সংগ্রাহক হিসেবে নিজেকে বলি না, কারণ আমি রক্ষক, মানে আমি জিনিসগুলোকে রক্ষা করার চেষ্টা করেছি। করতে গিয়ে আমার মনে হয়েছে যে পরবর্তীকালে যে এই ধরনের সংগ্রহ তো আরও অনেকে করেন, তো তাদেরকে একসঙ্গে পেলে আরও বড় স্পিয়ারে কাজটা করা যায়। তো আমার সঙ্গে তখন আলাপ ছিল যিনি আমাদের সদ্য প্রয়াত শ্রদ্ধেয় পরিমল রায়, যাকে আমরা সংগ্রাহকদের ভীষ্ম বলি। পরিমলদা আমাদের পারিবারিক বন্ধু। পরিমলদার সঙ্গে আমার কথা হয়, পরিমলদা আমার 2-1 জনের নাম্বার দেন, তার সঙ্গে কথা বলি। পরিমলদা নিজেও তার কিছু জিনিস দেন, দিয়ে 2016 সালে আমাদের এই কলকাতা কথকতা যাত্রা শুরু। প্রথম এক্সিবিশন করি গোর্কি সদনে, পুরনো কলকাতার 4-5 জন সংগ্রাহককে নিয়ে করি। তারপরেই আমরা অরবিন্দ ভবনে, শ্রী অরবিন্দ ভবন থিয়েটার রোডে, সেখানে আমরা প্রদর্শনী করি। সেখানে আরও বড়োভাবে আরও প্রায় 20 জন সংগ্রাহক আসেন
এরপর করতে করতে প্রত্যেক বছর আমরা 2টো করে 3টে করে প্রদর্শনী করি, শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরেও আমরা বাংলাদেশে করেছি। মানুষের একটা অসম্ভব উন্মাদনা দেখেছি আমরা। এই কয়েকদিন আগে আমরা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর জন্য, তাদের দেখানোর জন্য সংগ্রহ কি, মানে সংগ্রহ দেখানো না, আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আমাদের যে ঐতিহ্য আছে, আমাদের যে লিগেসি আছে, সেইটাকে দেখানো। এই জায়গাটাতেই আমি আসতাম যে আপনারা যে এই কাজটি করছেন, এটার একটা তো উদ্দেশ্য থাকবে যে পুরনো জিনিস আমি কেন সংগ্রহ করব বা আমি প্রদর্শনী কেন করব। এই কথাটাতেই আসতাম যে পরবর্তী প্রজন্মকে আমাদের ঐতিহ্য মানে চেনাবার দায়, এই দায়টা। এবং শুধু তাই নয়, সাধারণ মানুষকেও, সাধারণ মানুষ আমরা দেখেছি আমাদের প্রদর্শনীতে এসছেন, এ বাবা এটা তো আমার বাড়িতে ছিল, আমি তো জানি না, ফেলে দিয়েছি। সামান্য জিনিস, ধরুন আমরা ছোটবেলায় কাঁচের বোতলে দুধ খেতাম, সেই বোতল কিন্তু এখন আপনি মাথা খুললে হয়তো পাবেন না, কিন্তু আমাদের সংগ্রাহকদের প্রত্যেকের কাছে বোতলটা আছে। সেই বোতলটা যখন একজন দেখছে, এ বাবা আমিও তো ছোটবেলায় এটা খেলতাম। বা ধরুন এখন আমাদের ছোটবেলায় কাঠের ঝুমঝুমি ছিল, বেনারসে কাঠের ঝুমঝুমি, সে কাঠের ঝুমঝুমি খুব ছোট্ট জিনিস। আমাদের এমন সংগ্রাহক আছেন যিনি শুধু গণপরিবহন নিয়ে কাজ করেন, যার কাছে বাসের টিকিট, ট্রামের টিকিট, সমস্ত কিছু রয়েছে। এই যে বাসের টিকিট, আমরা ছোটবেলা 10 পয়সা বাসের টিকিটে চড়তাম, এখন সেটা 10 টাকা হয়েছে। তো যে 10 পয়সার টিকিটটা তো আর পাওয়া যায় না। আমরা কি হয়, এগুলো ক্ষণিকের জন্য, আপনি কাটলেন, বাস থেকে নামলেন, টিকিটটা ফেলে দিলেন, এগুলো পাওয়াও খুব দুষ্কর। 10 পয়সার টিকিট থেকে 10 টাকার টিকিট অবধি যদি আমার একটা সিরিজ রাখা থাকে, তাহলে একটা অর্থনৈতিক বিবর্তনও এর মধ্যে কিন্তু ধরা পড়ে। আসলে আপনারা যে কাজটি করছেন, এটির মাধ্যমে আমার মনে হয় একটা সামাজিক দলিল তৈরি করা, সময়ের দলিল তৈরি করা। একদম সময়ের দলিল শুধু নয়, একটা ইতিহাসকে ধরে রাখার চেষ্টা এবং প্রমাণ শুদ্ধ, নিশ্চয়ই, শুধু কিন্তু কথায় নয়, প্রমাণ শুদ্ধ ধরে রাখার। এবং আমরা, আপনি মানে আমাদের প্রদর্শনীতে যদি আসেন, দেখবেন যে প্রত্যেকটা অরিজিনাল জিনিস আমরা দিই, কোনো জেরক্স নয়, কোনো ডুপ্লিকেট নয়। এই যে কাজটি করছেন, এর পেছনে তো একটা পরিশ্রম আছে, বা পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়ানো আছে। এই যে দৌড়ে বেড়ানো, এর পেছনে তো, এর জন্য তো একটা অর্থনীতিও দায়ী, বা অর্থনৈতিক পরিস্থিতিরও একটা প্রয়োজন পড়ে। যে আমার যদি পকেটে সেই ততটা রেস্তো না থাকে, আমি কি সেই পর্যন্ত পৌঁছতে পারবো? বা কোনো একটা জিনিস সংগ্রহ করতে গেলে সেখানেও হয়তো আমাকে কিছু লেনদেন করতে হয়, আপনি সেটা খুব ভালোভাবে জানেন। এই যে এই ধরনের কাজগুলির জন্য কি কোনো রকম সরকারি সাহায্য বা কোনো রকম সরকারি প্রকল্প আপনাদের সাহায্য করে? দেখুন, এখন আমি একটা কথা বলি, এই প্রদর্শনীর মাধ্যমে যেটা বলছিলাম, 2016 সালে 2017 সালে আমরা আমাদের মূলত কলকাতা কথাকথা একটি সমাজ মাধ্যমের গ্রুপ, এতে সারা পৃথিবীর পরিচিত মানুষরা আছেন যারা কলকাতাকে এবং সংরক্ষণ এবং শিল্প ঐতিহ্যকে ভালোবাসেন। সেখানে বিভিন্ন আঙ্গিনার বিভিন্ন মানুষেরা আছেন যারা কলকাতাকে ভালোবাসেন, তারাও রয়েছেন, এবং অবশ্যই সংগ্রাহকরা। এখন সামাজিক মাধ্যমে আমরা সচরাচর কি দেখি, যে কিছু চটুল বার্তা, কিছু হাসির খোরাক, রিলস, এগুলো, কিন্তু একটা কনস্ট্রাকটিভ কাজ করছি এবং আমরা একটি পত্রিকা বার করি। তা আমাদের সদস্যদের কাছ থেকে কিছু অনুদান আমরা পাই, সেই অনুদান এবং আমাদের পত্রিকার বিক্রয়লব্ধ অর্থ থেকে আমরা এই এক্সিবিশনগুলো করি। এবং মানে সম্পূর্ণটাই আপনাদের নিজস্ব ভালো লাগা থেকে এখন অবধি আমরা কোনো সরকারি এতে আমরা যাইনি। আচ্ছা, প্রয়োজনও পড়েনি হয়তো? না, প্রয়োজন পড়েনি না, প্রয়োজন নিশ্চয়ই পড়ব, কারণ আগামী দিনে আমরা যে কাজগুলো করতে চলেছি তাতে প্রচুর পাইপলাইনে তো একটা থাকে, অর্থের চাহিদা আছে। আমাদের গ্রুপটা সম্প্রতি রেজিস্টার্ড হবে, মানে এতদিন আমরা রেজিস্ট্রি করিনি, তাই রেজিস্টার্ড হলেই আমরা তখন বিভিন্ন অনুদানের জন্য যাব। কারণ সত্যি আর পারা যাচ্ছে না, কারণ একটা প্রদর্শনী করতে গেলে প্রায় 50-60 হাজার টাকা খরচা, সেইটা ব্যবস্থা করা তো খুব মুশকিল, ব্যয় সংকুলন হতে। হ্যাঁ, সেটা এইভাবে আমরা করছি, এইভাবে এগিয়ে যাচ্ছি, আর সবার ভালোবাসা আছে বলে। একটা কথা জিজ্ঞেস করতে চাই, যে এই যে একটু আগে বললেন যে দুধের বোতল, যেটা আমরা এখন মাথা খুঁড়লেও পাবো না, কাঁচের দুধের বোতল, তা কখন একটা বস্তু হেরিটেজ হয়ে যায়?
বা হতে পারে? আমরা কি করে বুঝবো যে দেখুন, এই জিনিসটা হেরিটেজ কিভাবে, হেরিটেজ তকমাটা একটা নির্দিষ্টভাবে, কিন্তু এইটা হেরিটেজ এইভাবে বলা এইটাই, যায় মানে আমার প্রশ্ন হচ্ছে যে নির্দিষ্ট কতগুলো বছর পেরোনোর পর নাকি একটা যুগ পেরোনোর পর? দেখুন, একটা কথা বলি, খুব সামান্য জিনিস। আমরা যখন মোবাইল ইউজ করতাম, মোবাইলের আগে পেজার ইউজ করতাম, তো সে পেজার কি এখন কোথাও দেখতে পান? ওটাও তখন তাহলে হেরিটেজ? হেরিটেজ মানে যদি থাকে সেটা সংরক্ষণের জন্য একটা ভালো জিনিস, কারণ সেটাও তো একটা ইতিহাস। যে আমার যখন মোবাইল এসছে তখন পেজার ছিল, তখন ইনকামিং কলও চার্জেবল ছিল। এটা মানে এটা ঠিক, ছোট্ট ইনস্ট্যান্ট দিলাম ঠিক, আপনাকে। ঠিক, ঠিক, একদম এবার ঠিক। সে অর্থে হেরিটেজ যেমন গাড়ির ক্ষেত্রে, ভিন্টেজ কারের ক্ষেত্রে থাকে 32 বছর বা 33 বছর, এরকম একটা আচ্ছা, থাকে। হেরিটেজের কিন্তু অনেকগুলো ভাগ আছে, বিভাজন আছে। ঐতিহাসিক ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য, আপনার স্থানান্তরযোগ্য ঐতিহ্য। স্থানান্তরযোগ্য ঐতিহ্যর মধ্যে পড়ে বই, নথি, মানে যেগুলো এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর করতে পারি। ঐতিহাসিক ঐতিহ্যের মধ্যে যে সমস্ত বড় বড় নালন্দা বিশ্ববিদ্যালয় বা আমাদের বুদ্ধ স্থাপত্য, স্থাপত্য মূলত যে সমস্ত এই আমরা স্থাপত্য তো ধরুন দেউল, আমাদের দেবদেউ কলকাতার বুকেও অনেকগুলো আছে, রয়েছে। সেগুলো। আর ঐতিহ্যটা, সব থেকে বড় কথা হচ্ছে ঐতিহ্যটা মানে হচ্ছে আমি আমার পূর্বপুরুষের কাছ থেকে যা পেয়েছি উত্তরাধিকার সূত্রে, সেটাই কিন্তু ঐতিহ্য। একদমই তাই। সুতরাং সেইখানে ধরুন আমার আগের প্রজন্মের করে যাওয়া জিনিস, তারপরে ধরুন কণ্ঠস্বর, এটাও কিন্তু এই যে বিভিন্ন মনীষীদের কণ্ঠস্বর রাখা এগুলোও থাকে, তাহলে এগুলি ঐতিহ্যের অবশ্যই মধ্যে ঐতিহ্য, পড়ে। অবশ্যই ঐতিহ্য। অটোগ্রাফ তো একটা ঐতিহ্য বটেই। একদম। অটোগ্রাফ যেগুলো নেওয়া হয়, এটাও তো একটা ঐতিহ্য, কারণ তার মধ্যে একটা লেখা থাকছে। এই যে চিঠি, এখনকার দিনে চিঠি লেখা হয় না, হ্যাঁ, এখন শুধুই ওই সামাজিক মাধ্যমে কুশল বিনিময় আদান প্রদান হচ্ছে, কিন্তু যে সময় চিঠি লেখা থাকতো, বা ধরুন 1947 সালের 15ই আগস্টের খবরের কাগজ, ঠিক। সেটা তো একটা মানে, এবং শুধু 1947 সালের 15ই আগস্ট না, যে কোনো দিনের, যে কোনো দিনের। এমনকি যেদিনকে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল সেই খবরটা যখন বেরিয়েছিল সেটাও তাহলে একটা ঐতিহ্য। সেটা মানে অবশ্যই, অবশ্যই কারণ সেটাই। ব্যাপার হচ্ছে যে জিনিসটার মাধ্যমে আমি ইতিহাসকে দেখতে পাচ্ছি, সেটাই ঐতিহ্য। বেশ, এই যে ইতিহাসকে দেখতে পাওয়ার পিছনে একটা তো খিদে কাজ করে বা একটা চাহিদা কাজ করে যে আমি এটা দেখব বা দেখতে চাই। তো একটা মানুষের মধ্যে, এই যে আপনি বললেন আপনার বাবার থেকে আপনার মধ্যে এটা জারিত হয়েছিল বা চালিত হয়েছিল এই ইচ্ছেটা, ধরুন আজকে আমি যদি মনে করি যে আমি এটা কাজটা করব, কিন্তু নিজের মধ্যে কিভাবে তৈরি হব, বা একজন যদি ভাবে যে এই কাজটা আমি করতে চাই, ভালোবাসি, কিন্তু ঠিক পথটা খুঁজে পাচ্ছি না, তাহলে সে কিভাবে এই কাজটা করতে দেখুন, পারে? দুটো জিনিস। এক হচ্ছে যিনি সংগ্রহ করবেন বা সংরক্ষণ করবেন মনে করেন, তিনি কিন্তু মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম যে কথাটা, বাড়ি থেকেই তিনি করতে পারেন। বেশ, প্রত্যেকের বাড়িতেই পুরনো কিছু না কিছু আছে। আচ্ছা, আপনার ছোটবেলার স্কুলের আইডেন্টিটি কার্ড আজকে আপনি যদি দেখেন, সেটাও কিন্তু একটা ঠিক, সংগ্রহযোগ্য জিনিস। ঠিক আছে, পথটা কিভাবে দেখবেন তার জন্য একটু পড়াশোনা করতে হবে, আচ্ছা, আর সবকিছুরই তো একটা গাইডেন্স দরকার। গাইডেন্স এক্ষেত্রে সেভাবে কিন্তু লিপিবদ্ধ করা কিছু নেই, আচ্ছা। নিজেকে খুঁজে দেখতে হবে। তা সেক্ষেত্রে কি আমাদের এই গ্রন্থাগারগুলো সাহায্য করতে পারে আমাদের? দেখুন, কিভাবে একজন সংগ্রাহক হয়ে উঠবেন সেই ব্যাপারে কিন্তু কোনো বই আজ অব্দি আছে বলে আমি জানি না। কিন্তু যে ইংরেজিতে হবিজের ওপর প্রচুর বই আছে, যেটা আমাদের বাংলায় নেই। প্রচুর বই আছে, সেই বইগুলো লোকে ফলো করতে পারে। বাহ, প্রচুর বই আছে হবিজের এটা ওপর। কিন্তু অনেকটা সাহায্য করবে হ্যাঁ, আমাদের মানে জন্য। কেউ যদি মানে হবি, ধরুন আমি নিজে তাস জমাই, আচ্ছা, বিভিন্ন দেশের বিভিন্ন মজার তাস জমাই। আমার একটা মানে ইচ্ছে, আমার কন্যা সে রাবার জমায়, আচ্ছা, বিভিন্ন ইরেজার, বিভিন্ন জায়গার পেন্সিল জমাতে পারে কেউ। মানে আমাদের সংগ্রাহক আছে যার প্রচুর পেন্সিল আছে। আমাদের একজন সংগ্রাহক আছেন যার লিমকা বুক অফ রেকর্ডসে নাম আছে, তার কাছে 40,000 দেশলাই আছে, ম্যাচ বক্স লেভেল। বাহ, স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে তার পূর্ববর্তী যে সময় প্রথম দেশলাই এসেছিল, সব কিছু। তো এই ধরনের প্রচুর। আমাদের একজন সংগ্রাহক আছেন যে শুধু সুন্দরবন নিয়ে কাজ করছে। বাহ, আর একজন সংগ্রাহক আছেন যিনি ব্রিটিশ মেমোরেবেলিয়া নিয়ে কাজ করছেন, মানে ব্রিটিশ এরাটাকে ধরে রেখেছেন। আরেকজন সংগ্রাহক আছেন, তিনি ওল্ড বেঙ্গল ছবি এগুলো
আরেকজন সংগ্রাহক আছেন যিনি, যার কথা বললাম যে শুধু ট্রামের এবং গণপরিবহন নিয়ে কাজ করছেন, আরেকজন সংগ্রাহক আছেন যিনি শুধু ব্যাংক নোট তার মানে যে সংগ্রহ কোনো করছেন। কিছুই আমি সংগ্রহ করতে পারি এবং তার ধারাবাহিকতাটাকে দেখতে পারি যদি, একদম। তাহলেই সেটাকে আমি সংগ্রাহক হিসেবে নিজেকে আমি প্রতিষ্ঠা করতে এবং পারি। সংগ্রহের তিনটে দিক, এক হচ্ছে সংগ্রহ করা, দ্বিতীয় হচ্ছে সেটা নিয়ে চর্চা করা, আর এবং সবথেকে যত্ন বড় করা। করা হচ্ছে সেটা সংরক্ষণ করা। একদম। সংরক্ষণ আমাদের দেশের, আমাদের এখানে সব থেকে কঠিন বিষয় হচ্ছে সংরক্ষণ করা, কারণ আমাদের এখানে, আমাদের কলকাতায় দেখুন সংরক্ষণ হচ্ছে না। নিউজ দেখলাম যে আমাদের মাননীয় মেয়র তিনি মধুসূদন দত্তের বাড়িটা সংরক্ষণ করার জন্য উৎসাহী হয়েছেন, এটা খবর এসছে। আচ্ছা, এই যে আপনারা যে কাজটি করছেন, আপনাদের কি একটু দায়বদ্ধতা থাকছে না সরকারকে জানানো যে এইগুলো এইভাবে সংগ্রহ করা যায়, বা আপনাদের কি কোনো প্রস্তাবনা সরকারের কাছে পৌঁছচ্ছে? দেখুন, আমাদের এটার জন্য সরকারের নিজস্ব হেরিটেজ একটা ইয়ে আছে, একটা বিভাগ আছে যেখানে নামকরা তাবড়ো লোকেরা বসে আছেন। আমাদের কাছে যদি তারা জানতে চান আমরা নিশ্চয়ই জানাবো, কিন্তু সেইভাবে আলোচনা হয়ে ওঠেনি। কারণ আমরা এখন যেটা চেষ্টা করছি, ধরুন বাড়ি এগুলো তো আমরা সংগ্রাহক হিসেবে করতে পারবো না, আমরা চেষ্টা করছি যতটা আমাদের জিনিসগুলোকে রাখা যায় সংরক্ষিত করে। কিন্তু এখন যে মুশকিলটা হচ্ছে যে এই ব্যাপারের মধ্যে, সব ব্যাপারের মধ্যেও তো মানে অন্য ঢুকে গেছে, এখন এত বেশি বিক্রির লোক ঢুকে গেছে সেটা। আচ্ছা, আমি একটা কথা জানতে চাই যে ধরুন এই পেশায়, পেশা ঠিক বলবো না, নেশা, এই যে নেশা আপনার ভেতরে কাজ করছে বা অন্য কোনো মানুষের ভেতর, যারা আপনার সঙ্গে আরো রয়েছেন তাদের মধ্যেও এই একই নেশা কাজ করছে, কিন্তু এই নেশা থেকে কি পেশায় আসা যায়, বা এই নেশাটাকে কি পেশা করা যায়? দেখুন, পেশা করতে গেলে তখন আপনাকে ওই বিক্রির দিকে যেতে হবে। পেশাটা কিভাবে করবেন? নেশাটা তো কখনো মানে নেশা পেশা হয়ে ওঠে, আমি একটা গান গাইছি, গানটা নেশা, সেটা থেকে আমি পেশা করতে পারি, কিন্তু আমি সংগ্রহ করছি, সেটা কিভাবে পেশা হবে? পেশাগত সংগ্রাহক তো হওয়া যায় না। মানে ধরুন আপনার কাছে কেউ একটা জিনিস সংগ্রহ করেছে, সেটা আপনার কাছে নিয়ে এলো, এবারে সে ভাবলো যে এইটা আমি আপনার হাতে দিলে আমি এত একটা কিছু পেতে পারি যেটার মাধ্যমে আমার একটা আর্থিক লাভ হতে পারে, এইভাবে কি সেটাকে করা যেতে পারে? না, সেটা তো আমার টাকাটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো টাকা পাচ্ছি না। পেশা মানে তো আমাকে, আমার মানে ওই আমি যতক্ষণ না জিনিসটা বিক্রি করছি, এবার যখনই আমি বিক্রি করতে যাচ্ছি তখনই তো আমি একজন ডিলার হয়ে গেলাম। তবে হ্যাঁ, কেউ যদি চায় কি করতে পারে? শুনুন, একজন সংগ্রাহক অবশ্যই তার জিনিস বিক্রি করতে হবে। ধরুন আমার কাছে ডুপ্লিকেট দুটো জিনিস আছে, আমি সেই জিনিসটা বদলে অন্য একটা জিনিস নিতে চাই, প্রত্যেক সংগ্রাহকের টাকাটা তো একটা নির্দিষ্ট, তাহলে একটা কথা বলুন, এই যে ধরুন যেখানে আমরা ওই পুরনো জিনিস বিক্রির যে দোকানগুলো পাই, যেখানে নিলাম হয়, তাহলে সেটাকে কি আমরা এই পর্যায়ে আনতে পারি? না, সেটা পেশাগতভাবে তারা করে, তারা কি করছে তাদের ব্যাপারটা একদম আলাদা। আচ্ছা, আপনাদের একটা খুব মজার তথ্য দিই, সেটা হচ্ছে এইখানে যেন নিলাম হয়, মথুরাপুর বলে একটা জায়গা আছে জয়নগরের কাছে, সেখানে একটা ভাঙা মেলা হয়। আচ্ছা, এই তথ্যটা আপনারা হয়তো জানেন না। সেই ভাঙা মেলাটা হয় মাঘী পূর্ণিমার প্রথম দিনে, 15 দিন ধরে মেলা হয়। এটাকে ভাঙা মেলা বলে কেন? কথিত আছে এখানে শ্রী চৈতন্য এখানে গেছিলেন, চান করেছিলেন, ওখানে একটা চানের ইয়ে হয়। যত কাবাডিওয়ালা কলকাতায় আছে তারা যে সমস্ত জিনিস সংগ্রহ করে, সেই জিনিসগুলো ওখানে বিক্রি হয়। এবং আমাদের এক সংগ্রাহক বন্ধু, তিনি তার বাড়িতে এটি মিউজিয়াম তৈরি করেছেন, তার অধিকাংশ জিনিসও ওখান থেকে উনি পেয়েছেন। আচ্ছা, কিন্তু সেখানে এখন এত এই ব্লগার ঢুকে গেছে, এত ডিলার ঢুকে গেছে, তারা একটা 5 টাকার জিনিস যেটা দাম হওয়া উচিত সেটা 500 টাকা চাইছে। একটা কথা আপনি বলুন যে আমাদের ভারতবর্ষে এই নিয়ে যা কাজ হয় সেই তুলনায় কি বিশ্বে আরো বেশি হয়, নাকি আমরা এগিয়ে আছি কিছু জায়গায়? দেখুন, আমি তো এটা তুলনা করা, আমাদের এখানে আমি অবশ্যই বলছি আমাদের স্টেটে কাজটা খুব কম হয়। আচ্ছা, ভারতবর্ষের মধ্যে আমরা একটু পিছিয়ে আছি অবশ্যই, কারণ সংরক্ষণ নিয়ে আমরা খুব একটা বেশি মাথা ঘামাই না। ব্যক্তিগত উদ্যোগে প্রচুর, যেমন
নাট্যশোধ বলে একটি সংস্থা আছে, তারা নাটকের উপরে একটা অসাধারণ সংগ্রহশালা করেছেন। আচ্ছা। তারপরে আপনার সাবর্ণ চৌধুরীদের নিজস্ব সংগ্রহশালা একটা আছে। হ্যাঁ, এবার আমাদের এখানে আজকে বলুন না, আমাদের যদি আমরা ভাবতাম তাহলে আমাদের এত সুন্দর গুরুসদয় দত্ত মিউজিয়ামটা কি বন্ধ হয়ে যায়, যেটা একটা মানে ভারতবর্ষের গর্ব, গর্ব। সেটা কি ঠিক। বন্ধ হয়ে যায়? একদমই তাই। আজকে আপনার আপনার এই আকাশবাণী ভবন থেকে দুপা এগোলে সেন্ট্রাল এভিনিউতে একটা সংগ্রহশালা আছে। হুম। সে সংগ্রহশালাটা টেক্সটাইলের উপর, সেটা পুরো বন্ধ হয়ে পড়ে আছে, লোকে জানে না। কলকাতা বিশ্ববিদ্যালয় যায়, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেটা অসাধারণ সংগ্রহশালা আছে স্যার আশুতোষের নামে, সেটাই লোকে জানে না, সেটাই ছাত্রছাত্রীরা যায় না, দেখে না। সেটাই। আচ্ছা, এই যেহেতু ঐতিহ্য দিবসে কথা বলছি, আমাদের দুর্গাপুজো যে ঐতিহ্য তকমা পেল, এই বিষয়ে আপনি কি বলবেন? না, অসাধারণ কাজ, অসাধারণ জিনিস। কারণ আপনাকে যেটা আমি প্রথমেই বললাম যে আমাদের ঐতিহ্যের যেগুলো ভাগ আছে হেরিটেজে, তার মধ্যে সংস্কৃতি একটা ভাগ, সেখানে তো এই অবশ্যই এটা একটা সংস্কৃতি ঐতিহ্যের একটা উত্তরাধিকার নিশ্চয়ই। এটা তো এই জন্য আমরা বাঙালিরা কিন্তু অনেকটা গর্বিত। আজকে তো ওয়ার্ল্ড হেরিটেজ ডে, আপনি এরকম একটি কাজের সঙ্গে যুক্ত, আপনাদের কাছে, আপনাদের মতো মানুষদের কাছে আজকের দিনটির গুরুত্ব কিরকম, বা আপনি কি চোখে দেখেন আজকের দিনটিকে? দেখুন, যেমন আমরা এটা মনে করি যে আলাদা করে কোনো হেরিটেজ ডে হয় না, আমাদের কাছে 365 দিন হেরিটেজ ডে। যেমন আলাদা করে আমরা মনে করি না ফাদার্স ডে, মাদার্স ডে হয়, 365 দিনই মায়ের দিন, তেমনি সংগ্রহ এবং ঐতিহ্য রক্ষাটা 365 দিনের জন্য। এটা একটা বিশেষ দিন করে তাকে সম্মান জানানো হচ্ছে, এটা আলাদা ব্যাপার, কিন্তু কাজটা কিন্তু 364 দিনের, একটা দিন বাদ দিয়ে। সেই আর আজকে এরকম একটা দিনে এসে আকাশবাণীর এই ঐতিহ্যমণ্ডিত একটি বাড়িতে বসে, ভবনে বসে, শেষ বার্তা শ্রোতাদের উদ্দেশ্যে কি থাকবে আপনার? দেখুন, আকাশবাণীর ক্ষেত্রে আমার নিজেরই একটা খুব কষ্ট আছে, সেটা বলি। বেতার জগৎ বন্ধ হয়ে গেল, বেতার জগতের মতন কাগজ বন্ধ হয়ে গেল। গাস্টিন প্লেসটায় যে আকাশবাণীর প্রথম এবং সেখানে কাজী নজরুল ইসলাম, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়, এদের মতন মানুষরা আসতেন, এগুলো আমার বাবা প্রায়ই যেতেন, বাবাকে শুনেছি। তো তার কি কিছু রাখা যেত না? বেতার জগৎটা কিছুটা হলেও তো রাখা যেত। সেটাই তো আগামী দিনের লোকেরা যাতে, যদি একজনও আমাদের এই কথোপকথন শুনে উৎসাহী হন, তার বাড়ি থেকে একটা কিছু সংগ্রহ করা। কারণ সংগ্রহটা, আমি আরেকটা জিনিস বলি, সংগ্রহটা কিন্তু শুধু সংগ্রহের জন্য নয়। আজকে আপনার যে বয়স, তরুণ বয়স, আমরা দু একজন আমাদের তরুণ সংগ্রাহক আছেন আমাদের গ্রুপে, আপনি আজকে চাকরি করছেন, আপনি যদি সংগ্রহটা শুরু করেন, যখন আপনার চাকরি চলে যাবে, যখন আপনি রিটায়ার করবেন, এটা কিন্তু আপনাকে সঙ্গ দেবে, এটা কিন্তু আপনার সঙ্গী। তখন কিন্তু আমাদের যে বয়স্ক সংগ্রাহকরা আছেন, তারা যে কি আনন্দের সঙ্গে এটা একটা প্যাশন, মানে তারা যখন বোঝান, মানে আমাদের ঘাম ছুটে যায়, কিন্তু তারা কিন্তু মানে বুঝিয়ে যান, মানে তারা অদ্ভুতভাবে বোঝান। এইটা কিন্তু অবসরের সঙ্গী, সংগ্রহ কিন্তু আমার অবসরের সঙ্গী। খুব ভালো লাগলো দাদা আজকে আপনার সঙ্গে কথা বলে, এবং আমি বিশেষ করে, এবং হয়তো আমার শ্রোতা বন্ধুরাও বুঝতে পারলেন যে আমরা একটা জিনিসকে সংগ্রহ করে রাখলে সেটা কিন্তু আমাদের একসময় সঙ্গ দেয় বা সঙ্গ দেবে, বা সেই জিনিসটির গুরুত্বটা আমাদের কাছে অনেকটা বেড়ে যাবে। খুব ভালো থাকবেন, আবারও নিশ্চয়ই আমাদের কোনো একদিন কথা হবে এরকম। অবশ্যই অপেক্ষা রইলাম, ভালো থাকবেন, সংগ্রহ করবেন। একদম। নমস্কার দাদা। নমস্কার।